অন্ধকারে দাঁড়িয়ে থাকা রুদ্রের কানে সেই ব্রেকিং নিউজ পৌঁছাতেই সে পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো। আগুনের শিখায় তার ধারালো চোয়াল আর ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ক্ষণিকের জন্য স্পষ্ট হলো। দৃশ্যটা তার কাছে বেশ সিনেম্যাটিক মনে হচ্ছে। সে আসলে বিয়েটা করেছে জীবনের একঘেয়েমি কাটাতে, একটা নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে, কিন্তু প্রথম রাতেই যে এমন টুইস্ট পাবে সেটা ভাবেনি। হঠাৎ সিলেটের আকাশ ভেঙে শুরু হলো মুষলধারে বৃষ্টি। খোলা জানালা দিয়ে আসা ঝড়ো বাতাসে মেহেরের মাথার পাতলা ওড়নাটা খসে পড়ল। রুদ্র তাকে এক পলক দেখেই চিনে ফেলল। বিমানের সেই মেয়েটা, কিন্তু মেহেরের কাছে রুদ্র এখনো সেই শত্রু যে শুধু কাগজের এক শোয়ের জোরে তাকে দখল করতে এসেছে। রুদ্র ধীর পায়ে মেহেরের সামনে এসে সিগারেটের ধোঁয়া ছেড়ে তাচ্ছিল্যের সুরে বলল, ওয়াও, ইন্ডিয়ান টিভি সিরিয়ালকে তো হার মানিয়ে দিলে সুইটহার্ট। বাসর রাতেই ঘোষণা করছো তুমি বিবাহিত, তার উপর আবার প্রেগনেন্ট। তা তোমার সেই রোমিও এখন কোথায়? তাকে ছেড়ে আমার কাছে কেন? মেহেরের চড়া গলা মুহূর্তে আর্তনাতে রূপ নিল। সে ফিসফিস করে বলল, নেই সে আর এই পৃথিবীতে, নেই। রুদ্র ভ্রু কুঁচকে একদম নির্বিকার গলায় বলল, ও সো স্যাড। তো এতে আমার কি করার আছে? আমি কি এখন টিস্যু এগিয়ে দেব নাকি? মেহের এবার মরিয়া হয়ে রুদ্রের সামনে হাঁটু গেড়ে বসল। ক্যাপ্টেন সাহেব, আমি আমার বাচ্চার প্রাণ ভিক্ষা চাইছি। আমি মাত্র 6টা মাস সময় চাই, তারপর ডিভোর্স দিয়ে চলে যাব। প্লিজ আমাকে সাহায্য করুন। ঠিক তখনই বিদ্যুৎ চলে এলো। ঘরটা আলোয় ঝলমল করতেই রুদ্র একদিকে ভ্রু তুলে মেহেরের দিকে তাকালো। সে তার হাতের ঘড়িটার দিকে তাকিয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, দেখো ক্যাপ্টেন, রুদ্র লাভের গুড় ছাড়া পিঁপড়েও ধরে না। তোমাকে শেল্টার দেব, আমার বাড়িতে নাটক করবে, তাতে আমার লাভ কি? মেহের তড়িঘড়ি করে বলল, আমার সব সম্পত্তির 51% আপনাকে লিখে দিব। রুদ্র মনে মনে হাসলো। যার নিজের কয়েকটা $multi-million বিজনেস আছে, তার কাছে 51% সম্পত্তি একটা কৌতুক মাত্র। কিন্তু মেহেরের জেদটা তাকে বেশ আমোদ দিচ্ছে। সে গাম্ভীর্য ধরে রেখে বলল, তা ওই মালকড়ি কবে পাবো? 21 বছর বয়স হলে অটোমেটিক আমার নামে হয়ে যাবে, তখন আমি আপনাকে দিয়ে দিব। আর এই কয়েক মাস আমার পেছনে আপনার যা খরচ হবে সব শোধ করে দিব। মেহের জানে তার মেজো ভাই মাসফি তাকে নিশ্চয়ই উদ্ধার করবে। ভিসা হলেই সে বিদেশে পাড়ি দিবে। শুধু এই একটা দিন একটু সেফ জোন দরকার। রুদ্রের ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটল। সে সোফায় হেলান দিয়ে বলল, ওকে, ডিল। তবে সম্পত্তির 51 না 70% লাগবে। বেশি হয়ে গেল? আচ্ছা যাও, ডিসকাউন্ট দিলাম 65%। রাজি? মেহের দমে গিয়ে মাথা নাড়ল। রাজি না হয়ে উপায় নেই। সে বিছানার উপরে রাখা একটা বাটার নাইফ হাতে নিয়ে রুদ্রের দিকে তাক করল। আপনি সোফায় শোবেন, আমি বেডে। এক কদম এগোবেন না। রুদ্র অট্ট হাসি দিয়ে মেহেরের হাত থেকে তুড়ি মেরে ছুরিটা কেড়ে নিল। আগে অস্ত্র ধরা শিখুন মিসেস ক্যাপ্টেন। এই খেলনা দিয়ে একটা রগও কাটা যাবে না। আর শোনো, আমাকে দেখে কি ফুটপাতের লোক মনে হয়? আমি বেডেই শোবো। মেহেরের চোখ দুটো গোল গোল হয়ে গেল। রুদ্র ছুরিটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হাই তুলে বলল, আরে বাবা, ভয় পেও না। আমি মাউন্ট এভারেস্ট জয় করার টার্গেটে আছি। তোমার এই মেহেরের রক্তচক্ষু দেখে কথা মুহূর্তের মধ্যে ঘুরিয়ে ফেলল। তুমি ওই পাশে ঘুমাও, আমি এ পাশে। মাঝখানে বালিশের দেয়াল তুলে দিচ্ছি। খুশি? মেহের জেদ ধরে সোফাতেই জড়সড় হয়ে বসে রইল। রুদ্রের সাথে একই বিছানায় শোয়া তো দূর, তার ছায়া মারাতেও মেহেরের ঘৃণা হচ্ছে। রুদ্র নির্বিকার ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিলেও মেহেরের অস্ত্রতা তার নজর এড়ালো না। আধো অন্ধকারে মেহের দেখল রুদ্র চোখ বুজে আছে, যেন দুনিয়ার কোনো দুশ্চিন্তা তাকে স্পর্শ করে না। রাত তখন প্রায় 2:30। মেহের সোফার এক কোণে মাথা রেখে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু পেটের ভিতর এক অদ্ভুত অস্বস্তি আর পিঠের ব্যথায় তার বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। ওইদিকে রুদ্রের হঠাৎ ঘুমটা পাতলা হয়ে এলো।
পাইলটদের একটা সহজাত গুণ থাকে, চারপাশের সামান্যতম নড়াচড়াও তারা টের পায়। রুদ্র চোখ খুলে দেখলো মেহের সোফায় গুটিসুটি মেরে বসে আছে। তার লাল বেনারসি সোফার হাতলে আটকে গেছে আর মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। রুদ্র উঠে বসলো। তার চোখ মুখে সেই চিরচেনা তাচ্ছিল্য থাকলেও মনে কোথাও এক খসখসানি বিঁধল। সে ধীর পায়ে মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। মেহেরের ফ্যাকাশে মুখ আর চোখের নিচে জমে থাকা শুকনো জলের দাগ দেখে রুদ্রের মনে হলো এই মেয়েটা আসলেই এক অদ্ভুত জেদি। এই অ্যারোফোবিয়ার গাল। সে নিচু হয়ে মেহেরের কাঁধে হাত রাখলো। মেহের চমকে চোখ মেলল। সামনে রুদ্রকে দেখে সে সোফায় আরো সেটে গেল। কাপা গলায় বলল, খবরদার, আমি বলেছি না আমি এখানেই শোবো। রুদ্র এদিকে ভ্রু কুঁচকে একটা শীতল হাসি দিল। শুনুন মিসেস জেদি মহিলা, আমার সোফাটা বেশ দামি। তোমার ওই কান্নাকাটি আর ছটফটানিতে সোফার স্প্রিং নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। আর প্রেগনেন্ট অবস্থায় এভাবে বাঁকা হয়ে শুলে তোমার বাচ্চার হাড়গোড়ও তো বাঁকা হয়ে যেতে পারে। তখন তো আমার 65% সম্পত্তি উদ্ধার করা মুশকিল হয়ে যাবে, তাই না? মেহের রাগে গজগজ করে উঠল। আপনার এই সম্পত্তির চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। আমি এখানেই ঠিক আছি। রুদ্র এবার মেহেরের হাতটা শক্ত করে ধরল। তার স্পর্শে এক অদ্ভুত জোর ছিল, কিন্তু কোনো রুক্ষতা ছিল না। সে মেহেরকে প্রায় টেনে দাঁড় করিয়ে দিল। যাও বিছানায় গিয়ে শও, আমি সোফাতেই ঘুমাবো। আমার ট্রেনিং পিরিয়ডে আমি এর চেয়েও বাজে জায়গায় রাত কাটিয়েছি। তোমার মতো সফট জন্য সোফা নয়। মেহের অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে রইল। এই লোকটা কি তাকে পরোয়া করছে, নাকি এটা তার নতুন কোনো চাল? রুদ্র তাকে এক রকম ঠেলে বিছানার দিকে পাঠিয়ে দিয়ে নিজেই সোফায় গিয়ে গা এলিয়ে দিল। মেহের বিছানায় গিয়ে বসলো, কিন্তু তার চোখ রুদ্রের উপর আটকে ছিল। রুদ্র হাত দিয়ে মেহেরকে ইশারা করলো শুয়ে পড়ার জন্য। তারপর চোখ বুজে নিস্পৃহ গলায় বলল, বেশি ভেবো না, কাল সকাল থেকে কিন্তু অনেক বড় অভিনয় করতে হবে। পারফেক্ট কাপল সাজতে হবে সবার সামনে। এনার্জি বাঁচিয়ে রাখো সুইটহার্ট। মেহের বালিশে মাথা রাখলো। বাহিরে বৃষ্টির শব্দ তখনও থামেনি। মেহের ভাবল, এই মানুষটা আসলে কি? এক মুহূর্তে সে সম্পত্তির ভাগ চায়, অন্য মুহূর্তে সে নিজের আরাম ত্যাগ করে সোফায় শয়। ক্যাপ্টেন রুদ্র আসলেই এক রহস্যময় ধ্রুবতারা, যার কক্ষপথ বোঝা মেহেরের সাধ্যের বাইরে। সকালের মায়াবী রোদটা জানালার ভারী পর্দা ভেদ করে মেহেরের মুখে এসে পড়ল। মেহের চোখ মেলতেই দেখল সে বিছানায়, আর রুদ্র সেই সরু সোফায় অঘরে ঘুমাচ্ছে। দীর্ঘদেহী হওয়ার কারণে বেচারার সোফায় ঠিকঠাক আটছে না, এক পা সোফার বাহিরে ঝুলে আছে। হঠাৎ ঘুমের ঘোরে রুদ্র ওপাশে ফিরতেই শরীরটা সোফা থেকে প্রায় পড়ে যাচ্ছিল। মেহের একদম বিদ্যুৎ বেগে বিছানা থেকে নেমে রুদ্রকে আটকাতে গিয়ে তার মুখের কাছে চলে এলো। মেহেরের হাত দুটো রুদ্রের চওড়া কাঁধে চেপে ধরল, যাতে সে ফ্লোরে আছড়ে না পড়ে। ঠিক সেই মুহূর্তেই রুদ্র চোখ খুলে গেল। জানালার ওপাশ থেকে আসা ভোরের আলো মেহেরের কালো চোখের মণিতে তীর্যকভাবে পড়ছে। এই প্রথম মেহের এত কাছ থেকে রুদ্রকে দেখল। রুদ্রের সেই চিরচেনা তাচ্ছিল্য মাখা চিল মেজাজটা এখন নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি মুখে ছেয়ে আছে। রুদ্র কয়েক সেকেন্ড পলকহীনভাবে মেহেরের দিকে তাকিয়ে রইল। মেহেরের হার্টবিট তখন ড্রাম পিটাচ্ছে। সে অপ্রস্তুত হয়ে যেই সরে যেতে চাইল, রুদ্র চট করে মেহেরের কবজিটা ধরে ফেলল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফিরে এলো। সে মেহেরকে নিজের দিকে একটু টেনে নিয়ে নিচু স্বরে ফিসফিস করে বলল, কি ব্যাপার মিস অ্যাডোফোবিয়া? আকাশ থেকে পড়ার ভয় পাও বলে কি এখন মাটিতে পড়া মানুষকে জাপটে ধরছো, নাকি সকাল সকাল ক্যাপ্টেনের সাথে ক্লোজ ল্যান্ডিং করার নতুন কোনো বাহানা খুঁজছো? মেহের ঝাটকা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। মেহেরের বুক ধরফর করছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বলল, আপনি আপনি পড়ে যাচ্ছিলেন, তাই আমি জাস্ট সাহায্য করতে চেয়েছিলাম, আর তাছাড়া কিছু না। রুদ্র সোফায় উঠে বসে আড়মোড়া ভাঙল। তার অবিন্যস্ত চুল আর খালি গায়ের পেশিগুলো ভোরের আলোয় আরো স্পষ্ট। সে তাচ্ছিল্যের সুরে হাসল। সাহায্য নাকি সুযোগ?
চৌধুরী বাড়ির বউরা বুঝি সকালেই বরের উপর এভাবে ঝাঁপিয়ে পড়ে? ড্যাম ইট মেহের। মেহের আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর লজ্জায় তার চোখ ভিজে এলো। সে দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে নেমে এলো। নিচে দাদি সুলতানা চৌধুরী মেহেরকে আদর করে নিজের কাছে বসালেন। আলমারি থেকে একটা পুরনো কাঠের বক্স বের করে একজোড়া শাহী নকশার সোনার বালা মেহেরের হাতে পরিয়ে দিলেন। দাদি স্নেহের সুরে বললেন, মেহের, বিয়ের প্রথম সকালে এটা আমাদের বাড়ির নিয়ম। আজ থেকে এই বাড়ির সব কিছুর উপর তোমার সমান অধিকার। রুদ্র একটু জেদি, একটু অরুণচণ্ডী, কিন্তু মানুষটা খারাপ না। তুমি একে আগলে রেখো। একটু থেমে দাদি মেহেরের মাথায় হাত বুলিয়ে আবার বললেন, আর হ্যাঁ, চৌধুরী বাড়ির একটা নিয়ম আছে। বিয়ের প্রথম সকালে বাড়ির নতুন বউকে নিজের হাতে কিছু একটা রান্না করতে হয়, যদি তোমার আপত্তি না থাকে। মেহের দাদির এই স্নেহমাখা আবদার ফেলতে পারল না। সে মৃদু হেসে উত্তর দিল। না দাদি, আমি রান্না করব। দাদি খুশি হয়ে চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বললেন, আমি রুদ্রকে পাঠিয়ে দিচ্ছি। স্বামী স্ত্রী মিলে আহ, একসাথে রান্না করলে ভালোবাসা বাড়ে। তোমরা দুজনে মিলে কিছু একটা বানাও, কেমন? রুদ্রের নাম শুনে মেহের মনে মনে একটু ইতস্তত বোধ করলেও মুখে কিচ্ছু বলল না। ওইদিকে রুদ্র সিঁড়ি দিয়ে নামতে নামতে কাল রাতের মেহেরের সেই বাটার নাইফ দিয়ে ভয় দেখানোর কথা ভেবে মনে মনে হাসছিল। সে আপন মনে বিড়বিড় করল, বড্ড অদ্ভুত তুমি মিস অ্যারোফোবিয়া। মেহেরকে সাহায্য করার পেছনে রুদ্রের মনের গভীরে যে এক অদৃশ্য উদ্দেশ্য কাজ করছে, উদ্দেশ্য ছাড়া ক্যাপ্টেন রায়হান চৌধুরী রুদ্র এক পাও এগোয় না। রুদ্রের মা রেহেনা চৌধুরী ছেলেকে ড্রয়িং রুমে দেখে স্নেহমাখা ধমকে সুরে বললেন, রুদ্র, আজ বিকেলে মেহেরকে নিয়ে শপিংয়ে যাবি? বিয়ের আগে মেয়েটা ঠিক মতো হয়তো কোনো কেনাকাটাই করতে পারেনি। রুদ্রের কপালে বিরক্তির সূক্ষ্ম ভাঁজ পড়ল। সে মুখটা একটু বাঁকা করে বলল, আমায় কি যেতেই হবে মা? আজ একটু কাজ ছিল। কথাটা শেষ করার আগেই রুদ্রের বাবা হামজা চৌধুরী খবরের কাগজ থেকে মুখ তুলে গম্ভীর গলায় বললেন, কাজ পরে হবে। বিয়ে করছো যখন, বইয়ের শখ আহ্লাদ মেটানো এখন তোমার প্রধান কাজ। তুমি ওকে নিয়ে যাবে, এটাই আমার শেষ কথা। রুদ্র বাবার উপর কথা বলার সাহস পেল না। দাদি ঠিক সেই মুহূর্তেই সুযোগ বুঝে ফোরন কাটলেন। যাবে? আমার দাদা ভাই নিশ্চয়ই যাবে, যাবে না? রুদ্র দমে গিয়ে স্লান হেসে বলল, আচ্ছা দাদা, নিয়ে যাব। দাদি এবার মিটিমিটি হেসে রুদ্রের কাঁধে হাত রাখলেন। শপিং তো বিকেলে, এখন গিয়ে রান্নাঘরে মেয়েকে একটু সাহায্য করো তো দেখি। মেহের আজ প্রথম সকালে নাস্তা বানাচ্ছে। চৌধুরী বাড়ির প্রাচীন নিয়ম, বউ যখন প্রথম রাঁধবে স্বামী তাকে সঙ্গ দেবে। রুদ্র আকাশ থেকে পড়ল। সে চোখ কপালে তুলে বলল, আমি কিচেনে হেল্প করব? ইটস ইম্পসিবল দাদি। তোমরা কি চাও আমি ওর আঁচল ধরে হাঁটি? শেষমেশ দাদির চাতুর্যই জয়ী হলো। তার কথার জালে আটকা পড়ে রুদ্র বাধ্য হলো কিচেনের দিকে পা বাড়াতে, যেখানে মেহের একাই সব সামলাচ্ছিল। মেহের আজ একটা ছাই রঙের লম্বা ড্রেস পরেছে। রান্নাঘরের কাজের সুবিধার্থে সে তার লম্বা রেশমি চুলগুলো হাত দিয়ে পেঁচিয়ে অপর দিকে একটা আলগা খোপা করে নিয়েছে। ওড়নাটা কাজের জন্য পাশের একটা চেয়ারে রাখা। কপালের দু এক গাছি অবাধ্য চুল ঘামের বিন্দুতে লেপ্টে আছে। আর মেহের খুব মনোযোগ দিয়ে আটার মন্ড তৈরি করছে। ঠিক সেই মুহূর্তেই রুদ্র রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। পরনে সাদা ক্যাজুয়াল টি শার্ট। রুদ্র নিঃশব্দে কাউন্টারের হেলান দিয়ে মেহেরকে দেখতে লাগলো। মেহেরের এই ঘরোয়া আর গোছালো রূপটা রুদ্রের কাছে বড্ড অচেনা। রুদ্রের সেই অতকিত আর অস্বস্তিকর চাহনি মেহেরের নজর আসতেই সে চট করে ঘুরে দাঁড়ালো। রুদ্রের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে মেহের অপ্রস্তুত হয়ে পড়ল। সে তড়িঘড়ি করে পাশের চেয়ার থেকে ওড়নাটা টেনে নিয়ে মাথায় তুলে নিল। রুদ্রের ঠোঁটের কোণে তখন সেই চিরচেনা তাচ্ছিল্য মাখানো হাসি। সে এক পা এগিয়ে সে মেহেরের একদম কাছে গিয়ে দাঁড়ালো। রুদ্র নিচু স্বরে মেহেরের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হলো? আমাকে দেখে এত চমকে যাওয়ার কি আছে? নাকি
সকাল সকাল নিজের এই ন্যাচারাল লুকটা আমাকে দেখিয়ে ইমপ্রেস করার নতুন কোনো টেকনিক বের করেছো? মেহেরের ফর্সা মুখটা লজ্জায় আর রাগে মুহূর্তেই লাল হয়ে উঠল। সে হিজাবটা একটু টেনে ঠিক করে নিয়ে শক্ত গলায় বলল, আপনার মতো রুচিহীন মানুষকে ইমপ্রেস করার কোনো শখ আমার নেই। দয়া করে নিজের সীমা বজায় রাখুন। রুদ্র এবার খিলখিল করে হেসে উঠল। সে কাউন্টার থেকে এক মুঠো শুকনো ময়দা তুলে নিল। তার চোখে তখন এক অদ্ভুত দ্রুততা। সে মেহেরের খুব কাছে গিয়ে ধীর লয়ে বলল, সীমা, রুদ্র চৌধুরীকে ওসব নীতিকথা শুনিও না মেহের। আমি যেখানে দাঁড়াই সীমা সেখান থেকেই শুরু হয়। বলেই রুদ্র হুট করে মেহেরের নাকের ডগায় ময়দা মাখিয়ে দিল। মেহের চমকে উঠল। ওর বড় বড় চোখের মণি দুটো স্থির হয়ে গেল। মেহের হাতের আটার দলাটা নিয়ে সজোরে রুদ্রের সাদা টি শার্টের উপর লেপটে দিল। রুদ্রের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। সে তার টি শার্টে মেহেরের হাতের আঠালো ছাপ দেখে বিরক্ত মাখা চোখে তাকালো। দুজনের মাঝখানে এখন এক অদৃশ্য পাহাড়। ঠিক সেই মুহূর্তে দাদির গলার আওয়াজ ড্রয়িং রুম থেকে ভেসে এলো। রুদ্র এক ঝটকায় মেহেরকে ছেড়ে দিয়ে দু পা পিছিয়ে গেল। তার ঠোঁটে সেই রহস্যময় আর তাচ্ছিল্যের হাসি। মেহের তখন কাঁপছে। দ্রুত ওড়নাটা সামলে নিল সে। রুদ্র এক মুহূর্ত দেরি না করে কিচেন থেকে বের হয়ে এলো। কিছুক্ষণ পর ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসলো। মেহেরের বানানো গরম গরম লুচি আর আলুর দমের ঘ্রাণে পুরো ঘর মম করছে। হামজা চৌধুরী এক টুকরো লুচি মুখে দিয়েই চোখ বুজলেন। আহা মা, তোমার হাতের রান্নার তো জাদু আছে। রেহানা, তোমার ছেলের কপাল তো দেখি ভালোই। সবাই যখন মেহেরের প্রশংসায় পঞ্চমুখ, রুদ্র তখন প্লেটে হাতও দেয়নি। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ঘড়ি দেখল। রেহেনা চৌধুরী অবাক হয়ে বললেন, কি রে, নাস্তা না করে উঠে পড়লি যে? মেহের কত কষ্ট করে বানালো। রুদ্র আলগা হাসল। সেই হাসিতে কোনো মমতা নেই। সে মেহেরের দিকে একবার তাকিয়ে বলল, ক্ষুধা নেই মা, বাইরে এক বন্ধুর সাথে দেখা করতে হবে, ওখানে গিয়েই কিছু একটা খেয়ে নেব। মেহের আয়নার সামনে স্থির হয়ে বসেছিল। তার দু চোখে ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। মাথার ওড়নাটা গাফিলাতিতে সরে গিয়ে ড্রেসিং টেবিলের এক পাশে ঝুলে আছে। জানালার ফাঁক দিয়ে আসা হালকা বাতাস তার অবিন্যস্ত চুলগুলোকে আলতো করে দোলাচ্ছে। কিন্তু মেহেরের সেদিকে কোনো খেয়াল নেই। আয়নার প্রতিবিম্বতে সে নিজেকে দেখছে না, বরং দেখছে এক অচেনা ভবিষ্যৎকে। বাবা মায়ের আদরের ছোট মেয়ে, ভাইয়ের চোখের মণি, যার জীবনে কখনো কোনো অভাব ছিল না। সেই চঞ্চল মেহের আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে কান্নার অধিকারটুকু যেন এক দায় হয়ে দাঁড়িয়েছে। নিজের পরিবার তাকে এমনভাবে নিঃস্ব করে দিবে মেহের তা কল্পনাও ভাবেনি। রুদ্রের সাথে এই বিয়েটা সে কোনো দিন মেনে নিত না, যদি না তার গর্ভের এই ছোট্ট প্রাণের নিরাপত্তার প্রশ্ন আসত। রুদ্র বেশ কিছুক্ষণ আগেই রুমে এসেছে। মেহেরের এই উদাসীনতা তার নজর এড়ালো না। সে দেওয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকালো, যেখান থেকে মেহেরের ফ্যাকাশে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র হঠাৎই নীরবতা ভেঙে খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করল, তুমি কি আমার সাথে যাবে? মেহের আয়নায় চোখ তুলে তাকালো। লজ্জা আর অস্বস্তির ভারে নুয়ে পড়ে তাড়াহুড়া করে পাশের ওড়নাটা কুড়িয়ে নিয়ে শরীরটা আড়াল করল। তার কণ্ঠে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোথায়? অ্যাপার্টমেন্টে। ঢাকাতে আমার নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে। দেশে থাকলে আমি ওখানেই থাকি। এখানে থাকাটা এখন সেফ না। মেহের কিছু না ভেবেই সরাসরি নাকচ করে দিল। না, আমি যাব না। মেহেরের জন্য ব্যাপারটা চিন্তার অতীত। একটা অ্যাপার্টমেন্টে শুধু তারা দুজন থাকবে, আর কেউ না। রুদ্র মেহেরের মনের কথা যেন মুহূর্তেই আঁচ করতে পারল। সে একটা সূক্ষ্ম হাসি দিয়ে বলল, দেখো, আমি কোনো রিস্ক নিতে পারি না। তোমার কন্ডিশন এখন মোটেও ভালো না। তার উপর তুমি প্রেগনেন্ট। বাড়ির কেউ যদি এই কথা জানতে পারে তবে কি হবে ভেবেছো? দাদি বা মা কি এটা সহ্য করতে পারবেন? তার চেয়ে আমার সাথে থাকাটাই সেফ।
মেহের মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল। রুদ্রের কথায় যুক্তি আছে। চৌধুরী নিবাসের এই সত্যিটা চাপা রাখা কঠিন হবে। সে খুব মৃদু স্বরে বলল, যাব। কিন্তু বাড়ির বড়রা, বিশেষ করে রুদ্রের দাদি আর মা বাবা কিছুতেই এই অল্প দিনে তাদের ছাড়তে চাইলেন না। বিয়ের মাত্র 2 দিন হয়েছে। এখনই নতুন বউ নিয়ে আলাদা থাকাটা সুলতানা চৌধুরী মানতে পারছিলেন না। রোহনা চৌধুরী মেহেরের এই ফ্যাকাশে মুখ দেখে চিন্তিত ছিলেন, কিন্তু রুদ্রের বাবা হামজা চৌধুরী সম্ভবত ছেলের উপর একটু বেশি ভরসা করছেন এইবার। তিনি বললেন, যাক না, মেয়ের ওর সাথে থাকুক। নতুন বিয়ে হয়েছে, রুদ্র যদি বইয়ের পরোয়া না করতো তবে আমি অবাক হতাম না। আমার মনে হয় ওদের নিজেদের সময় দেওয়া উচিত একে অপরকে। নিয়ে যাকো মেয়েরকে, হয়তো একটু ঘুরলে মেয়ের মনটাও ভালো হবে। হঠাৎ করে তো ওদের বিয়ে হলো, হয়তো মানে নিতে সমস্যা হচ্ছে। সিলেট থেকে ঢাকার ফ্লাইট ছিল রাত 8টায়। জ্যাম ঠেলে রুদ্র যখন অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালো তখন রাত 11টা বেজে গেছে। মেহের ভেতরে ঢুকে ড্রয়িং রুমের চারিদিকে তাকাতেই তার মনটা বিষণ্ণ হয়ে গেল। পুরো অ্যাপার্টমেন্টের এক ডার্ক এস্থেটিক ভাইব। ফার্নিচার থেকে শুরু করে দেওয়ালের রং সবই হয় কালো, না হয় কফি কালার। মেহেরের মোটেও পছন্দ হলো না এই অন্ধকার আর গম্ভীর পরিবেশ, কিন্তু তার কাছে কোনো উপায় নেই। রুদ্র অনলাইন থেকে রাতের খাবার আনিয়ে নিজের মতো খাচ্ছিল। সে মেহেরের দিকে একবার তাকিয়ে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে চোখের ইশারায় বলল, হ্যাবিট। খিদে মেহেরেরও পাচ্ছিল। সারাদিনের ক্লান্তি আর টেনশনে পেটটা গুড়গুড় করছিল। সে নিঃশব্দে কিছুটা খেয়ে উঠে পড়ল। রুদ্র যখন পেছনের লাগেজগুলো লিভিং এরিয়াতে আনছিল, মেহের তখন তার সামনে এসে দাঁড়ালো। তার গলাটা শুকিয়ে আসছে, কিন্তু এসব বজ্রকণ্ঠে বলল, আমরা একই রুমে থাকবো না। দিস ইজ নট পসিবল। চৌধুরী বাড়িতে পরিস্থিতি অন্যরকম ছিল। অনেক মানুষ ছিল, কিন্তু এখানে এই অচেনা ফ্ল্যাটে সে ভয় পাচ্ছে। রুদ্র মেহেরের ভয় দেখে একটা তাচ্ছিলের হাসি হাসল। সে লাগেজের হ্যান্ডেলটা ছেড়ে মেহেরের দিকে এক পা এগিয়ে এসে বলল, তোমার কি মনে হয় মেহের, তোমার সাথে এক রুমে থাকার জন্য আমি মরে যাচ্ছি? ট্রাস্ট মি, আমার চয়েস লিস্টে তুমি এখনো অনেক নিচে আছো। রুদ্র মেহেরকে একটু চিরিয়ে যেন এই কথাগুলো বলল। সে 1 পা 2 পা করে মেহেরের দিকে এগিয়ে আসতেই মেহেরের রূপ বদলে গেল। সে পার্শ্ববর্তী হ্যান্ড ব্যাগ থেকে ঝট করে একটা পিস্তল বের করে রুদ্রের দিকে তাক করল। তার হাত কাঁপছে না, চোখ দুটো পাথরের মতো শক্ত। মেহের আর সেই পরশুর রাতের মেয়েটা নেই, যে বাটার নাইফ ধরতে ভয় পাচ্ছিল। মেহেরের চোখের নিখুঁত নিশানা আর এই আকস্মিক রূপ দেখে রুদ্রের মতো ক্যাপ্টেনও প্রথমবার থতমত খেয়ে গেল। সে হাত তুলে 1 পা পিছিয়ে গিয়ে বলল, হেই ওয়েট ওয়েট সুইটহার্ট, শান্ত হও। আমি তোমাকে জাস্ট রুমের চাবি দিতে আসছি। আমি অ্যাপার্টমেন্টে কয়েকদিন থাকবো না, পরশু আমার ইউএসএ ফ্লাইট আছে। মেহের পিস্তলটা নামালো। তার কণ্ঠ পাথরের মতো শক্ত। ডোন্ট কল মি সুইটহার্ট। আমি আপনার সুইটহার্ট নই। রুদ্র বিড়বিড় করে হাসল। ইয়া, ইউ আর রাইট, ইউ আর মাই বেটার হার্ট। সে চাবিটা টেবিলের উপরে রেখে নিজের রুমে চলে গেল। যাওয়ার সময় আবার ইশারা করে মেহেরকে পাশের রুম দেখিয়ে দিল। রাতের নিস্তব্ধতায় দুজন আলাদা 2টি রুমে আশ্রয় নিল। রাত তখন 3টা। রুদ্রের জল পিপাসা পাওয়ায় সে ঘর থেকে বের হয়ে ডাইনিংয়ে আসতেই থমকে গেল। মেহেরের ঘর থেকে এক করুণ কান্নার সুর ভেসে আসছে। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মেহের তখন জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের সবটুকু ব্যথা উজাড় করে দিচ্ছে। এটা সেই সময় যখন বান্দা তার সিস্টার সবচেয়ে কাছে থাকে। মেহের 2 হাত তুলে মোনাজাত করছে। প্রার্থনার আকুলতায় হঠাৎ তার গলার স্বর বুঝে এলো। কান্না কণ্ঠে সে বিড়বিড় করে উঠল, হায় আল্লাহ, আমায় কোন মোড়ে এনে দাঁড় করালে? আমার সামনে তো কোনো পথ আর অবশিষ্ট নেই। আমায় সাহায্য করো। মেহেরের কান্নার বেগ ক্রমে বাড়তে থাকে। বুক ফাটা আর্তনাতে সে বলতে লাগলো, আমার বাচ্চাটাকে ভালো রেখো। এই পৃথিবীতে ও ছাড়া যে আমার আর কেউ নেই।
দরজার আড়ালে ছায়ার মতো দাঁড়িয়েছিল রুদ্র। মেহেরের এই বুক ভাঙ্গা প্রার্থনা তার কানে পৌঁছালো, হৃদয়ের কোনো রেখাপাত করল না। সে অন্ধকারের মাঝেই এক চিলতে তাচ্ছিল্যের হাসি হাসল। ঠোঁটজোড়া অতি সামান্য নেড়ে সে বিড়বিড় করে নিজেকেই যেন বলল, কাকে তুমি তোমার দুঃখ শোনাচ্ছ মেহের? যার কাছে সাহায্যের আর্জি জানাচ্ছ সেখান থেকে তোমার প্রার্থনার উত্তর কোনো দিনই আসবে না। রুদ্রের স্বর এতটাই নিচু যে তা ঘরের বাতাসে মিলিয়ে গেল। মেহের টেরও পেল না যে তার ঠিক পেছনেই কেউ একজন দাঁড়িয়ে তার সমস্ত আর্তনাদকে উপহাস করছে। রুদ্রের সেই নিষ্প্রহ চাহনি আর বিষাক্ত হাসি অন্ধকারের গহ্বরে ঢাকা পড়ে রইল। বিয়ের আগে প্রেগনেন্ট হতে পারো, অথচ একটা রুমমেট পরিচয় দিলে তোমার সতীত্বে আঘাত লাগে। ওয়াও। সকাল 7টা। ড্রয়িং রুমের দিক থেকে আসা খটখটে শব্দে মেহেরের ঘুমটা ভেঙে গেল। চোখ কষলে ড্রয়িং রুমে আসতেই সে থমকে দাঁড়ালো। রুদ্র শুধু একটা শর্ট পরে খালি গায়ে হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল আর সুঠাম দেহটা সকালের আবসা আলোয় অদ্ভুত দেখাচ্ছে। মেহের অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। রুদ্র মেহেরকে দেখে বাঁকা হাসল। গুড মর্নিং সুইটহার্ট। ও সরি বিটার হার্ট, আমি খুব একটা জেন্টেলম্যান টাইপ লোক নই, সেটা তো জানোই। কফি নিজে বানিয়ে খেয়ে নিও, একটু পরে নতুন সার্ভেন্ট আসবে, সেই রান্নাবান্না সামলাবে। মেহের কোনো উত্তর দিল না। কিচেনে ঢুকে দেখলো সব কিছু একদম অগোছালো। একটা ব্যাচলর সেলের কিচেন যেমন হয়, তবুও নিজের জন্য কফি বানিয়ে সে বারান্দায় গিয়ে বসলো। এই ফ্ল্যাটের মধ্যে এই বারান্দাটাই হয়তো মেহেরের কাছে সব থেকে বেশি পছন্দ হলো। ঠিক তখনই পাশের ফ্ল্যাট থেকে একটা অদ্ভুত খসখস শব্দ ভেসে এলো। মনে হলো কেউ ভারী কিছু একটা মেঝেতে টেনে নিয়ে যাচ্ছে। পরক্ষণেই বিকট কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। মেহের চমকে উঠল। পরক্ষণেই রুদ্র এসে দাঁড়ালো বারান্দার দরজায়। পরনে এখন একটি টি শার্ট। মেহের কফির মগে চুমুক দিয়ে নির্লিপ্তভাবে বলল, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। রুদ্রের চোয়াল শক্ত হয়ে এলো। সে মেহেরের খুব কাছে এগিয়ে এসে বলল, ট্রাস্ট মি, আমিও তোমাকে নিয়ে যেতাম না, দাদির কথা ফেলি না বলেই যাচ্ছি। সো জাস্ট মেক শিওর ইউ আর রেডি ইন 5 মিনিটস। গাড়িতে বসে রুদ্র বারবার চুলে হাত বোলাচ্ছে, কখনো হাতের দামি ঘড়িটা ঠিক করছে। মেহের পাশে এসে বসলো। পরনের লং ড্রেস আর মাথায় নিখুঁত হিজাব। রুদ্রের মনে পড়ে গেল প্রথম দিনের সেই প্লেনের দৃশ্যটা। মেহের বসতেই রুদ্র লাউড মিউজিক ছেড়ে দিল। মেহের সাথে সাথে সেটা অফ করে দিল। রুদ্র আবার অন করলো। মেহের আবার অফ করলো। রুদ্র এবার দাঁত কিরমির করে মিউজিক সিস্টেম বন্ধ করে দিল। শপিং মলে ঢোকার কিছুক্ষণ পরেই দেখা হলো রুদ্রের দুই পুরনো বান্ধবী নিশা আর রুমাইশার সাথে। তারা জনসম্মুখে রুদ্রকে জড়িয়ে ধরল। নিশা মেহেরের দিকে ইঙ্গিত করে রুদ্রকে জিজ্ঞেস করল, তোমার সাথে যে এসেছে ও কি হয় তোমার? রুদ্রের বিয়ের কথা তার কোনো ফ্রেন্ড বা কলিগ জানতো না। সে একটা শয়তানি হাসি দিয়ে খুব সাবলীনভাবে বলল। রুমমেট। রুমাইশা উত্তেজনায় চেঁচিয়ে উঠল, ওয়াও, বাংলাদেশে বিয়ে ছাড়া রুমমেট, দ্যাটস সো ইন্টারেস্টিং রুদ্র। নিশা একগাল হেসে মেহেরের আপাদমস্তক খুঁটিয়ে দেখে অবজ্ঞা সুরে বলল, টেস্ট তো বদলে গেছে তোমার রোজ। আগে তো এই টাইপ পছন্দ ছিল না তোমার। তা রুমমেট যখন, তখন নিশ্চয়ই খুব অ্যাকোমোডেটিং, তাই না? নিশার বাঁকা কথায় মেহেরের কানের লতি পর্যন্ত লাল হয়ে উঠল। রুমমেট শব্দটা এই মেয়েগুলোর কাছে খুব স্বাভাবিক শোনালেও মেহেরের কানে তা বিষের মতো লাগলো। তার আত্মসম্মানে যেন কেউ সজোরে থাপ্পড় মারল। মেহের পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে আসছে অপমানে। রুদ্র একবারও প্রতিবাদ করল না, বরং বন্ধুদের সাথে এই সস্তা মজাটা উপভোগ করতে লাগলো। মেহেরের মনে হলো সে যেন একটা জীবন্ত পণ্য, যাকে রুদ্র তার বন্ধুদের সামনে সাজিয়ে রেখেছে শুধু বিদ্রূপ করার জন্য। অ্যাপার্টমেন্টের লিভিং রুমে তখন এক থমথমে নীরবতা। বৃষ্টির ঝাপটা কাচের জানালার আশ্রে পড়ছে, যেন বাইরের আকাশটাও মেহেরের মনের ভেতরের কান্নার সুর ধরছে।
শপিং মল থেকে ফেরার পর মেহেরের বুকের ভেতরটা অপমানে দাউ দাউ করে জ্বলছিল। রুদ্রের বন্ধুদের সামনে সেই রুমমেট পরিচয়টা তার আত্মসম্মানে এক মরণ কামড় বসিয়েছে। রুদ্র সোফায় হেলান দিয়ে বসে পায়ের জুতো খুলছিল। তার চোখ মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের বিজয়ী দীপ্তি। মেহের কাঁপতে কাঁপতে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। তার ফর্সা মুখটা অপমানে লাল হয়ে আছে। মেহের ভাঙ্গা গলায় বলল, আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আপনি আমাকে সবার সামনে রুমমেট বলে পরিচয় দিলেন। আপনি কি জানেন আপনি আমাকে কতটা নিচে নামিয়েছেন? আপনার ওই বন্ধুদের কাছে আমার চরিত্রটা এখন কি দাঁড়িয়েছে সেটা কি একবারও ভেবেছেন? রুদ্র জুতার ফিতে খুলতে খুলতে মাথা তুলল। তার ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপপ্রাপ্ত হাসি। সে মেহেরের পা থেকে মাথা পর্যন্ত একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিয়ে উঠে দাঁড়ালো। মেহেরের খুব কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বিষাক্ত স্বরে বলল,